বন্যার অবর্ণনীয় দুর্ভোগে লাখ লাখ মানুষ প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে হিমশিম অবস্থা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ ব্যাহত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে সেনা ও বিমান বাহিনীর। ভারতে বসে শেখ হাসিনার চক্রান্তের বিষয়ে সতর্ক থাকতে হবে বলেছেন মেজর হাফিজ। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বিএনপির নেতাকর্মীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বন্যায় উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। চরম দুর্ভোগে তারা। প্রত্যন্ত এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। কয়েক জেলায় পানি নামছে ধীরে, পরিস্থিতি উন্নতির দিকে। তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। ঘরে ফেরার অপেক্ষায় আশ্রিতরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনো আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। মৌলভীবাজারের মনু, জুড়ি ও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার উপরে। বাঁধ ভেঙেছে 16 জায়গায়। বাড়িঘর ছেড়ে গবাদি পশুসহ আশ্রয় কেন্দ্রে উঠেছেন দুর্গতরা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে তারা। কমেছে জেলার 4টি নদীর পানি। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। আমাদের রাস্তা ডুবে, আমাদের বড় বাসার নিচে পানি ঢুকে, আমরা অনেক সমস্যা। পানির মাঝে আবুডুবু খাইতেছে এক হিসাবে। যে জায়গা পানির মাঝে আমি এখনো দাঁড়ানো আছি, আমাকে কেউ খোঁজ খবর নেয় না। পুরা সিরা গুড় আর পানির ভিতরে নড়িয়ে গেছে লোকনাথ মন্দির। আমরা বড় কষ্টর মাঝে আছি আজ 5 দিন ধরে। হবিগঞ্জের চুনারুঘাট, বাহুবল, লাখাই সদর সহ 7টি গ্রাম তলিয়ে গেছে। 2 লাখ মানুষ পানিবন্দী। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্গতরা। ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় কম। চট্টগ্রামে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। জেলার মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের বেশিরভাগ এলাকা থেকে বন্যার পানি নামছে। ঘরে ফিরতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষ। চালু হয়েছে বন্ধ হয়ে যাওয়া সড়ক যোগাযোগ। তবে এখনো কিছু কিছু এলাকায় নৌকায় যাতায়াত করছেন পানিবন্দী মানুষ। কর্ণফুলী, হালদা, শিকলবাহা, শিকল ও সাঙ্গু নদীর পানি এখনো বিপদসীমার উপরে। চলছে ত্রাণ তৎপরতা। কুমিল্লায় বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। নৌকা না থাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। বেড়েছে মানুষের দুর্ভোগ। লক্ষ্মীপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সদর, রামগঞ্জ, কমলনগর, রামগতি ও রায়পুরে পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। ঘরবাড়ি তলিয়ে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তারা। বন্যার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত প্রায় 40,000 মানুষ। ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও ফসলে। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে ফেনীর দাগনভূঞায় আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, বন্যার সবশেষ কি খবর আছে আপনার কাছে? যেবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর দাগনভূঞা এলাকায়। অর্থাৎ দাগনভূঞা উপজেলাটি কিন্তু কিছুক্ষণ আগেও, অর্থাৎ সকালের দিকেও আমরা যেই জায়গাগুলোতে পানি দেখিনি সেই জায়গাগুলোতে এখন পানি উপচে পড়ছে। অর্থাৎ একদিকে উন্নতি হলেও বন্যা পরিস্থিতির অন্যদিকে কিন্তু অবনতির ঘটছে। ফেনী সদরে কিছুটা পানি কমতে শুরু করেছে, তবে সেটি এখন পর্যন্ত কিন্তু বাসাবাড়িতে ফেরার মতো উপযোগিতা এখনো তৈরি হয়নি। এই যে সড়কটি দেখছেন, এটি হচ্ছে দাগনভূঞা থেকে বসুরহাটকে সংযুক্ত করেছে এই সড়কটি, এবং খুবই ব্যস্ত একটি সড়ক। সেই সড়কটিতে কিন্তু অনেক পানি জমেছে, যেই পানিটি আজকেই মূলত জমেছে। এর আশেপাশের যতগুলো এলাকা রয়েছে, ঘরবাড়ি রয়েছে, সবগুলো ঘরবাড়িতেই কিন্তু এখনো পানি। মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে ছুটছে। আমরা একটু এই এলাকার পরিস্থিতি শুনতে চাই। কি অবস্থা আপনাদের এলাকায়? আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ। গতকালকে পর্যন্ত এখানে পানি ছিল সম্ভবত 2 ইঞ্চি, আজকে পানি হয়েছে পুরো মাঝখানে গেলে দেখবেন যে 6 ইঞ্চি পানি, 8 ইঞ্চি পানি, কোমর পানি পর্যন্ত এই বাড়িতে হয়ে গেছে এবং পুরো বাড়ি তলিয়ে যাওয়ার অবস্থা হচ্ছে। ভয়াবহ অবস্থা দাগনভূঞা উপজেলার। যদিও উন্নতি হচ্ছে কোন কোন এলাকা? উন্নতি হচ্ছে ফেনী শহর, কিছুটা পানি কমলেও ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, কিন্তু দাগনভূঞা তলিয়ে যাওয়ার মতো অবস্থা এত ভয়াবহ রূপ ধারণ করছে বন্যায়। আর সাথে নোয়াখালীর কিছু অংশ, সেনবাগ এবং আপনার সোনাগাজীর কিছু অংশ। আর ভয়াবহ অবস্থা আমার দাগনভূঞা। অনেক ধন্যবাদ। যেবা, আপনি শুনছিলেন এখানকার একজন স্থানীয় যিনি জানাচ্ছিলেন যে এই এলাকায় বন্যার অবনতির সার্বিক চিত্র। যেবা, এই ছিল আমার কাছে দাগনভূঞা এলাকার সবশেষ পরিস্থিতি। মুহিব, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ সন্ধ্যা 7:30টায়।
আজ বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। প্রেস উইং এর বার্তায় বলা হয়েছে, এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভির সৌজন্যে বেসরকারি টেলিভিশনগুলো সরাসরি সম্প্রচার করবে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ৮ আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণ। দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য চতুর্থ দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসির বদলে আজ ত্রাণ সামগ্রী জমা নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। নগদ অর্থ সহায়তা ও জরুরি ওষুধ নেওয়া হচ্ছে টিএসসির ফটকে স্থাপিত বুথে। সকাল থেকে ত্রাণ দিতে আসা মানুষের ঢল নেমেছিল টিএসসিতে। মানুষ এত ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, টিএসসিতে ত্রাণ রাখার আর জায়গা ছিল না। পরে ত্রাণ সংগ্রহের ভেন্যু পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে নেওয়া হয়। ভয়াবহ বন্যায় ভাসছে 11টি জেলা। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পরিস্থিতি খুবই নাজুক। বানের পানিতে বাড়িঘর ভেসে যাওয়ায় মানুষের বাঁচার আকুতি দেখে নিজেদের ধরে রাখতে পারছেন না অনেকেই। তাই শিশু, বৃদ্ধ সহ সবাই এগিয়ে আসছেন বানভাসী মানুষের পাশে দাঁড়াতে। যে যা পারছেন তা দিয়েই শরিক হচ্ছেন। খাবার, টাকা, কাপড় চোপড় জমা হচ্ছে ত্রাণের ভাণ্ডারে। দলবদ্ধভাবে তা নিয়ে যাওয়া হচ্ছে দুর্গত এলাকায় মানুষের জন্য। মানবতার তাগিদে মানবিক হয়ে স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ঝাঁপিয়ে পড়েছে দুর্গত এলাকায়। এ যেন এক অন্য বাংলাদেশ। একজন বাচ্চা এসেছে, সে তার বাবাকে স্কুটি কিনে দেবে, সেজন্য টাকা জমিয়েছে। তো বাচ্চারা তাদের টিফিনের টাকা জমিয়ে যে সকল টাকাগুলো বাঁচিয়েছে তাদের ব্যাংকগুলো তারা আমাদেরকে ভরসা করে আমাদের হাতে তুলে দিচ্ছে। সোনা নেওয়ার অভিজ্ঞতা আজকে আমাদের প্রথম। তো যে আপু দুল দিয়ে গেছেন, ওই আপু বলেছেন উনি ওনার নাম কিংবা পরিচয় প্রকাশ করতে চান না। তার কাছে নগদ অর্থ ছিল না বলে তার কাছে যেটুকু সম্বল ছিল সেই সোনার দুলটুকু তিনি বন্যা দুর্গত মানুষদের জন্য দিয়ে গেছেন। এখন পর্যন্ত আমাদের সংগ্রহ অনেক ভালো, যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী দিচ্ছে। বন্যার্তদেরকে সহায়তা করার জন্য আমি 500 টাকা দিয়েছি। সবারই এই কারণে দেশের পক্ষে এগিয়ে আসা উচিত। তারা অবশ্যই পরিস্থিতির শিকার, এটা কোনো দান খয়রাত নয়। নিউজে ওদের এই অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছে। ওদের অবস্থা একদমই ভালো না, সবাই ভিজে যাচ্ছে। তো আমি তাই জন্য ভেবেছিলাম ওই অল্প জমানো টাকার ব্যাংকটাই আমি ওদেরকে দিয়ে দিব। এত বন্যা আর এত মানুষ যে ভেসে যাচ্ছে, এটা দেখে ভালো লাগতেছিল না। তো মনে হচ্ছিল যে যদি আমি যেটাই দিতে পারি সেটাই আমার জন্য ভালো হবে এবং খুব খুশি লাগবে আমি যদি কিছু দিতে পারি তাদেরকে। সবাই দিচ্ছে, সেটা দেখে অনুপ্রাণিত হয়েছি। দুর্গতদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসনে সেনাবাহিনীর সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। তিনি জানান, এ পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে উদ্ধার ও 30,000-এর বেশি প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। রান্না করা খাবার দেয়া হয়েছে 6,000-এর বেশি মানুষকে, আর 2,000-এর বেশি মানুষকে দেয়া হয়েছে চিকিৎসা সেবা। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের। সংকটে দুর্যোগে আত্মমানবতার সেবায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী। বন্যার এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেনা সদস্যরা। ঢাকা থেকে হেলিকপ্টারে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে বন্যা দুর্গত এলাকায়। স্রোতের তীব্রতা এবং প্রতিকূল আবহাওয়ায় জীবন বাজি রেখে সামরিক হেলিকপ্টার ও জলযান এবং স্থানীয় নৌকায় প্রত্যন্ত অঞ্চল থেকে পানিবন্দী মানুষকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। পানিবন্দী দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার ও বিশুদ্ধ পানি। অসুস্থদের দেয়া হচ্ছে চিকিৎসা। মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে আমরা 20,000-এর অধিক আক্রান্ত ব্যক্তিকে প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করেছি। 13টি মেডিকেল টিমের মাধ্যমে 2,000-এর অধিক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। 3 জন সন্তান সম্ভবা সহ 22 জন অতি অসুস্থ রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে একজন সন্তান সম্ভবা মা ইতোমধ্যেই কুমিল্লা সিএমএইচে একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। সবার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সেই ফুটফুটে বাবুটিকে। এ পর্যন্ত শুকনা খাবারের 30,000-এর অধিক প্যাকেট বিতরণ ছাড়াও 6,000-এর অধিক মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। একই সাথে
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রেখে ত্রাণ সরবরাহ সচল রাখার কাজ করে যাচ্ছে মিলিটারি পুলিশ। ভেঙে পড়া মোবাইল যোগাযোগ সচল করতে বিটিআরসি ও মোবাইল টেলিফোন অপারেটরদের সহায়তা করছে সেনাবাহিনীর সিগন্যাল কোর। এই সহায়তায় এরই মধ্যে সচল হয়েছে কয়েকটি এলাকার মোবাইল নেটওয়ার্ক। এ সকল কার্যক্রমের জন্য বাংলাদেশ আর্মি এভিয়েশন, বিজিবি ও র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে এ পর্যন্ত মোট 48টি হেলি মিশন পরিচালনা করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও উল্লেখযোগ্য সংখ্যক হেলি মিশন পরিচালনা করেছে। সর্বশেষে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বন্যার্তদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। নিজস্ব ত্রাণ ভাণ্ডার, স্বেচ্ছাসেবী সংস্থা, ব্যক্তি উদ্যোগে দেয়া ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় পৌঁছাতে দিনরাত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হলেও দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না পর্যাপ্ত নৌকার অভাবে। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগও বন্ধ। এই অবস্থায় আকাশ থেকে, হেলিকপ্টার থেকে এয়ার ড্রপিং এর মাধ্যমে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে বিমান বাহিনী। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। আকাশ থেকে পাখির চোখে তাকালে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মেরসরাই থেকে শুরু করে ফেনী ও কুমিল্লার বেশিরভাগ বাড়িঘর পানিতে তলিয়ে আছে। এসব এলাকায় বাড়ির চাল বা ছাদে গেল 4 দিন ধরে আশ্রয় নিয়েছে অসহায় মানুষ। ছাদ থেকেই পানিবন্দী মানুষ হাত উঁচিয়ে জানান দিচ্ছে অসহায়ত্ব। বেশিরভাগ এলাকায় রাস্তাঘাট এখনও 10 থেকে 15 ফুট পানির নিচে। এসব দুর্গত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করেছে বিমান বাহিনী। ড্রাই খাবার ফেলার চেষ্টা করছি প্যারাসুটের মাধ্যমে, বাট আমরা মনে করছি যে আগামী কিছুদিনের মধ্যে আমরা ওখানে ল্যান্ড করতে পারবো এবং প্রশাসনের সহায়তায় সেখানে আমরা রান্না করা খাবার, শুকনো খাবার এবং বেবি ফুড এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেয়ে তাদের কাছে বুঝিয়ে দিব। এসব এলাকায় বানভাসী মানুষের কাছে প্রশাসন বা স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ পৌঁছানো এখন দুঃসাধ্য। বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি এরই মধ্যে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে 2টি MI-17 হেলিকপ্টার ও একটি AN-32 পরিবহন বিমান দিয়ে বিশেষ দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে। প্রাথমিকভাবে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারতে হয়, কিন্তু আমরা সেখানে কোনো ল্যান্ডিংয়ের জায়গা পাচ্ছি না। যে পরিমাণ নিয়ে যাওয়া উচিত আমাদের, সেই পরিমাণটা নিয়ে একটা সুষ্ঠুভাবে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারছি না। একটা বড় অংশ এটা নষ্ট হয়ে যাচ্ছে, বাট এটা ছাড়া আমাদের এখন কোনো উপায় নেই। ত্রাণ বিতরণের বাইরে UAV ড্রোন দিয়ে দুর্গত এলাকায় জরিপ করা হচ্ছে। পানি নেমে গেলে এই জরিপ অনুসারে ওষুধ ও খাবার পৌঁছানোর আলাদা পরিকল্পনাও প্রস্তুত হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগ্য লোকদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়। বিকেলে সিলেটের একটি 5 তারকা হোটেলের হলরুমে জেলা ও মহানগর বিএনপি আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ নির্মাণে কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করবে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার দ্রুত নির্বাচন করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ এখন সব বোঝে। 15 বছরের স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছে বলেও তিনি মন্তব্য করেন। এর আগে দুপুরে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। আমরা আপনার প্রথমেই বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট একটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হয়, এটা স্পষ্ট করে বলেছি।
শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত চালাচ্ছেন দাবি করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা এখনো বহাল তবিয়তে আছে। দ্রুত আয়নাঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারকে মদতদানকারী যারা উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে আছে তাদের সরিয়ে দেবার দাবি জানান মেজর হাফিজ। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বন্যার অবর্ণনীয় দুর্ভোগে লাখ লাখ মানুষ, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে হিমশিম অবস্থা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বন্যাতদের জন্য গণত্রাণ সংগ্রহ অব্যাহত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে সেনা ও বিমান বাহিনীর। ভারতে বসে শেখ হাসিনা চক্রান্তের বিষয়ে সতর্ক থাকতে হবে বলেছেন মেজর হাফিজ। বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ বিএনপি নেতাকর্মীদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।